মায়া বিষণ্ণ মনে বসে আছে বারান্দায়, দৃষ্টি তার বাড়ির মূল ফটকের দিকে, চাতক পাখির ন্যায় অপেক্ষা করছে কখন সেই কাঙ্ক্ষিত গাড়িটি ভেতরে প্রবেশ করবে। সন্ধ্যাবেলাতেও মায়ার মেজাজটা ছিল বেশ ফুরফুরে, বিশেষ করে বিকেলে সেই ঘুমটার জন্যে। অনেকদিন পর এতটা শান্তিতে ঘুমিয়েছিল। তবে ঘুম থেকে উঠে আর দেখা মেলেনি সেই গম্ভীর সাহেবের। এতে মন কিছুটা খারাপ হলেও নিজেই আবার নিজের মনকে বুঝিয়েছে মানুষটা সত্যিই ব্যস্ত, ওর জন্যই তো সব কাজ ফেলে ছুটে এসেছিল। কেন জানি এই ভাবনাতেই মনটা আবারও খুশি হয়ে উঠেছিল। আর এখন এই বিষণ্ণতার কারণ রাত প্রায় 11টা বাজতে চললো, আরমান এখনো বাড়ি ফিরেনি। মানুষটা কথা দিয়েছিল আজ রাতে ওকে সবকিছু জানাবে, ওর জীবনের সমস্ত সত্য আজও জানবে নিজের সম্পর্কে সবকিছু। অথচ মানুষটা এখনো ফিরল না। আপু, খেয়ে নেবে, আসো, অনেক রাত হয়েছে। সামিরার ডাকে নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো মায়া। গম্ভীর সাহেব? না মানে উনি, মানে তোমার বড় ভাইয়া এখনো আসেনি? না, এখনো আসেনি, অনেক রাত হয়েছে। তুমি খেয়ে নাও, মেডিসিন আছে তোমার। সামিরার গলাটা কেমন যেন বিষণ্ণ শোনালো। বারান্দাটা অন্ধকারে ঢাকা, তাই স্পষ্ট করে সামিরার মুখটা দেখা যাচ্ছে না। মায়া বারান্দা থেকে রুমে ঢুকলো, সামিরাও পেছন পেছন এলো। রুবি সোফার পাশে রাখা টি টেবিলে খাবার সাজাচ্ছে। ওর আচরণেও আজ একরকম নির্লপ ওর আচরণেও আজ একরকম নির্লিপ্ততা মায়ার চোখে পড়লো। মায়া মৃদু গলায় জিজ্ঞাসা করলো, কিছু কি হয়েছে? তোমরা আজ এমন চুপচাপ কেন? আর সামিরা, তুমি তুমি কি কান্না করেছো? তোমার চোখগুলো কেমন যেন লাল হয়ে আছে। ও কিছু না আপু, তুমি এসো, খেয়ে নাও। কেন উনি আজ আসবেন না? কোথায় গেছেন উনি? ভাইয়া অফিসের কাজে একটু ব্যস্ত আছে, হয়তো অনেক রাত হবে ফিরতে। মায়া মন খারাপ করে বলল। আ- আমার খিদে নেই, খাবো না আমি। সামিরা অসহায় গলায় বলল, একদিন কি ভাইয়া না খাইয়ে দিলে নিজে হাতে খাওয়া যায় না? ভাইয়া কখন আসবে তার ঠিক নেই, আদেও জানি না আজ রাতে ফিরবে কিনা। মায়া মাথা নিচু করে বলল। অভ্যাস হয়ে গেছে, চাইলেও ছাড়তে পারি না আমি। এরপর মুখ তুলে চিন্তিত গলায় প্রশ্ন করলো, উনি উনি ঠিক আছেন তো? তোমাদের মুখটাও কেমন যেন শুকনো লাগছে, সবকিছু ঠিক আছে তো? কেন কেন মনে হলো উনি ঠিক নেই? মায়া বিচলিত হয়ে বলল, মনটা কেমন যেন অস্থির অস্থির লাগছে, ভালো লাগছে না কিছুই। শুধু মনে হচ্ছে উনি উনি ঠিক নেই। প্লিজ রুবি, তুমি তো অন্তত কিছু বলো, সবকিছু ঠিক আছে তো? রুবি অসহায় চোখে তাকালো মায়ের দিকে, মুখে কিছু বলল না। সামিরা মনে মনে বলল, ঠিক নেই ভাবিমণি, কিছুই ঠিক নেই। আমার ভাইয়াটা যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, ধীরে ধীরে ভেঙে পড়ছে ওর ভিতরটা। কবে সে সব ঠিক হবে? কবে আমার ভাইয়াটা সত্যিকারের সুখের মুখ দেখবে? সামিরা রুবিকে উদ্দেশ্য করে বলল। রুপি আপু, মায়া আপুকে খাইয়ে দিও, আমি রুমে গেলাম। সামিরা কথাটা বলেই বেরিয়ে গেল রুম থেকে। মায়া অসহায় হয়ে তাকিয়ে রইল ওর চলে যাওয়ার দিকে। প্লিজ ম্যাম, খেয়ে নিন, আজ অন্তত চেট করবেন না। তুমি আগে বলো উনি কোথায়? ঠিক আছে তো? কেন ফিরবেন না আজ রাতে? হ্যাঁ, ঠিক আছে। আর স্যার একটু কাজে আটকে গেছে, আমাকে কল করেছিলেন যেন আপনাকে সময় মতো খাইয়ে দিই। এখন আপনি না খেলে স্যার আমার উপর রাগ দেখাবে। মায়ার প্রচন্ড অভিমান হলো আরমানের উপর। কি এমন কাজ যে আজ রাতে বাড়ি ফিরতে পারবে না? উনি তো কথা দিয়েছিলেন আজ সব কিছু জানাবে ওকে, কিন্তু উনি তো বাড়িই আসছেন না। সত্যি কি কাজে আটকে গেছে নাকি অন্য কিছু? মায়া মনে একরাশ অভিমান নিয়ে খেতে বসলো, কিন্তু অল্প একটু খেয়ে আর খেতে পারলো না। কেন জানি চোখ থেকে গড়িয়ে পড়লো অশ্রু। এটাই এখন ওর সাথে হয়, নিজের আবেগ অনুভূতিগুলো ধরে রাখতে পারে না। রেগে গেলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে, আবার একবার কাঁদতে শুরু করলে থামতেই চায় না। আরমান প্রতিদিন রাত 8টা থেকে 8:30টার মধ্যে বাড়ি ফিরে আসে। এই 2 মাস এটাই ওর নিয়মিত রুটিন হয়ে দাঁড়ায়। কিন্তু আজ এখনো পর্যন্ত সে ফিরে না আসায় বাড়ির সবাই খুব চিন্তায় পড়ে যায়। ফোন করেও যোগাযোগ করা যায় না, ওর ফোন বন্ধ। অফিসে ফোন করে জানা যায় প্রতিদিনের মতো অনেক আগে অফিস থেকে বেরিয়ে গেছে আরমান। আবির অনেক আগেই বাড়ি ফিরে এসেছিল, কিন্তু আবারও বেরিয়ে পড়ে ওকে খুঁজতে। কিছুক্ষণ আগে আবির ফোন করে জানায় আরমানকে পাওয়া গেছে একটা বারে, প্রচণ্ড ড্রিঙ্কস করেছে, পাগলের মতো আচরণ করছে আরমান। সে বাড়ি ফিরতে চাইছে না, বলছে বাড়ি ফিরলেই মায়ের প্রশ্নের মুখোমুখি হতে হবে, আর সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সময় এখনও আসেনি। ডাক্তারে স্পষ্টভাবে বারণ করেছে এই মুহূর্তে মায়ের ব্রেনে কোনো চাপ দেওয়া যাবে না, কিন্তু মায়া তো মানতেই চাইছে না, বরং দিনকে দিন আরও বেশি ডেসপারেট হয়ে উঠছে। আর যে আরমান কখনো প্রয়োজন ছাড়া ড্রিঙ্কস করে না, সেই আরমান আজ গভীর রাতে মাতাল অবস্থায় ধরা পড়ল একবারে।
অথচ এই মানুষটাই সবসময় গম্ভীর, কারো সামনে আবেগ অনুভূতি প্রকাশ করেনি কখনো। সেই আরমান আজ ভেঙে পড়েছে। হ্যাঁ, কিছু পার্টি বা মিটিংয়ে ক্লায়েন্টদের জোরাজুরিতে ভদ্রতার খাতিরে সামান্য সিট নিয়েছে, তবে সেগুলো কখনোই মাত্রা ছাড়ায়নি। কিন্তু আজকের এই ভাঙা আরমান যেন একেবারেই অচেনা। নিজের ভার নিজেই আর বইতে পারছে না। হৃদয়ের ভেতরে একটা ভার জমেছে, কেউ দেখে না, কেউ বোঝেও না। ওর মায়াবতী, যার জন্য কত বছর নির্ঘুম রাত কাটিয়েছে, পাগলের মতো খুঁজে বেরিয়েছে বিভিন্ন জায়গায়, আজ সে ওর খুব কাছে, অথচ সবচেয়ে দূরে। মায়া ওর কাছে থেকেও যেন শত সহস্র মাইল দূরে দাঁড়িয়ে আছে। আর এখন মায়াকে সামলানো যেন প্রতিদিনের যুদ্ধ। রাত তখন অনেকটাই গভীর। মায়া বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, চোখে এক ফোঁটাও ঘুম নেই। হঠাৎ শোনা গেল গাড়ির হর্নের আওয়াজ। মায়া ধরফর করে উঠে বসলো বিছানায়। আরমান এলো কি, প্রশ্ন জাগলো মায়ার মনে। হ্যাঁ, উনি ছাড়া আর কে আসবেন? মায়া এক ছুটে নিচে গেল। ততক্ষণে বাড়ির বেলটা বাজতে শুরু করেছে। মায়া দরজাটা খুলতেই অবাক হয়ে গেল। আরমান দাঁড়িয়ে আছে দরজার সামনে, দেয়াল ধরে নিজের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। দুপুরে গায়ে যে ব্লেজারটা ছিল সেটা এখন আর নেই। মাথার চুলগুলো এলোমেলো, পরনের শার্টটাও কুঁচকে আছে। এতটা বিধ্বস্ত অবস্থায় আরমানকে কখনো দেখেনি মায়া। শরীর থেকে ভেসে আসছে অ্যালকোহলের ঝাঁঝালো গন্ধ। মায়ের ভিতরটা সেই গন্ধে গুলিয়ে উঠল। সাথে সাথে নাকে মুখে হাত চাপা দিল। এই অবস্থা কেন আপনার? আপনি ড্রিঙ্ক করেছেন? আরমান নিভু নিভু চোখে চাইল মায়ার দিকে, জড়িয়ে যাওয়া আওয়াজে বলল, আমার এই অবস্থা তোমার জন্য। করেছি ড্রিঙ্কস। তাতে তোমার কি? কথাগুলো বলতে বলতে টলমল পায়ে এগিয়ে এলো আরমান। নিজের পায়ের সাথে নিজেরই পা লেগে সামনের দিকে পড়তে নিল, কিন্তু মায়া তাড়াতাড়ি ওকে ধরে ফেললো। পুরো শরীরের ভর ছেড়ে দিল আরমান মায়ের উপর। এত বলিষ্ঠবান পুরুষের ভর কি আর ওর মতো মেনে নিতে পারে? মায়া কিছুটা হেলে পড়লো, কোনো রকমে সামলে নিল নিজেকে এবং আরমানকে। আমার জন্য আপনার এই অবস্থা হয়েছে? কি করেছি আমি? তুমি তুমি একটু বোঝো না আমায়, খালি কষ্ট দাও। মায়ার অভিমানী মনে আরো কিছুটা অভিমান জমা হলো। অভিমান মিশ্রিত গলায় প্রশ্ন করলো, কি কষ্ট দিয়েছি আমি আপনাকে? দেখেছো তো, নিজেকে আমার আশ্রিত বলছো। জানো এই কথাটা আমার আমার হৃদয়ে কতটা আঘাত করেছে। মায়া ছলছল চোখে কান্না ভেজা গলায় জিজ্ঞাসা করলো, কেন? কেন কষ্ট হয় আপনার? নিজেকে আশ্রিতা বললে কেন আপনার হৃদয়ে আঘাত লাগে? আশ্রিতা না হলে এই বাড়িতে আমার পরিচয় কি? আরমান এই অবস্থাতেও নিজেকে মায়ার থেকে ছাড়িয়ে এনে কিছুটা ঝাঁজ বিস্তৃত গলায় বলল, না, আশ্রিতা নও তুমি। তুমি এই বাড়ির। নিজের বলা কথাটা শেষ করলো না আরমান, মাঝপথে থামিয়ে দিল। মায়া অসহায় গলায় বলল, কি হলো, থেমে গেলেন কেন? বলুন, আমি এই বাড়ির কি? আরমান মাথা নিচু করে নিল। শোনা গেল মিসেস সাবিনা বেগমের গলার আওয়াজ, মায়া আম্মু, আরমানকে ওর রুমে দিয়ে এসো। দেখছো তো ওর অবস্থাটা, এখন ও নিজের হুঁশে নেই। আমি যেতে পারবো মম? কথাটা বলে আরমান এগিয়ে যেতে শুরু করলো, কিন্তু আবারও পড়ে যেতে নিল। সাথে সাথে মায়া ছুটে গিয়ে আঁকড়ে ধরলো আরমানকে। চোখে চোখ পড়তে সময় থমকে গেল। আরমানের দৃষ্টিতে ছিল মায়াবতীর জন্য ছুটে চলা সীমাহীন প্রেম, আর মায়ার চোখে সেই প্রেমেরই বিপরীত প্রতিচ্ছবি, শূন্যতা, নীরবতার, হারিয়ে যাওয়ার ক্লান্তি। মায়া নিজের চোখ সরিয়ে নিয়ে আরমানকে এগিয়ে নিয়ে যেতে শুরু করলো। মিসেস সাবিনা বেগম নিজের চোখের পানি মুছলেন শাড়ির আঁচলের কোনা দিয়ে। কখনো কল্পনাতেও ভাবেনি নিজের ছেলেকে এমন অবস্থায় দেখতে হবে কোনোদিন। মিসেস সাবিনা বেগম রবিকে উদ্দেশ্য করে বললেন, রুবি, আবির তো আরমানের সাথেই ছিল, ও কোথায়? আমার আসার আগেই ভাবিমণি দরজা খুলেছে। হয়তো উনি আগেই নিজের রুমে চলে গেছেন। আচ্ছা, দরজাটা লাগিয়ে দাও তাহলে। রুবি মাথা নাড়ি সায় জানালো। মিসেস সাবিনা বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে চলে গেলেন নিজের রুমের উদ্দেশ্যে। রুবি দরজাটা লাগাতেই যাবে এমন সময় ওর পায়ের কাছে কেউ একজন হুমড়ি খেয়ে পড়ল। ভয়ে চমকে উঠে লাফিয়ে পিছিয়ে গেল। পুরো ড্রয়িং রুমের উজ্জ্বল লাইটগুলো বন্ধ করে মৃদু আলো জ্বালানো আছে। নিচে উপর হয়ে পড়ে থাকা ব্যক্তিটিকে কিছুটা চেনা চেনা লাগলো ওর। তাই ভয়ে ভয়ে ব্যক্তিটির সামনে বসলো, কাঁধ ধরে উপর হওয়া থেকে ঘোরালো। হ্যাঁ, ওর মন যা ধরেছিল ঠিক তাই। আবির নিচে চিত হয়ে শুয়ে দাঁত কেলিয়ে হাসছে। আমাকে না নিয়েই দরজা লাগিয়ে দিচ্ছ রুবি ডার্লিং? রুবি নিজের কপাল চাপড় মেরে বলল, এই, আপনি না স্যারকে আনতে গিয়েছিলেন, এখন নিজেই মদ গিলে বসে আছেন? আবির দাঁত বের করে হেসে বলল, ও মদ খায়নি তো, একটু হুইস্কি খেয়েছে, এই একটুখানি। রুবি কটমট করে তাকালো আবিরের দিকে, রাগী গলায় বলল, এই, মদের হুইস্কি কি আলাদা? আবির নাটকীয় ভঙ্গিতে বলল, আলাদা তো, তুমি জানো না রুবি ডার্লিং? না, জানি না, আর জানতেও চাই না। আর কে ডার্লিং আপনার? হুম, কে ডার্লিং? একদম আমাকে ডার্লিং ডার্লিং বলবেন না। উঠুন তো এখান থেকে, আমি দরজা লাগাবো। আবির হঠাৎ করে ধরফর করে উঠে বাবু হয়ে বসলো ফ্লোরে। তুমি তো আর আমার ডার্লিং। এই চলো না, বিয়ে করে ফেলি, আর ভালো লাগছে না একা একা থাকতে। রুবি মুখ বেঁকিয়ে উঠে দাঁড়ালো। বয়েই গেছে আমার
আপনাকে বিয়ে করতে? আমি কোনো মাতালকে বিয়ে করব না। আবির হামাগুড়ি দিয়ে সোফার কাছে গিয়ে ওখানে বসে সোফায় হাত দিয়ে বলল, আর কোনো দিন মদ খাবো না, এই সোফার টিপ্পি করে বলছে। রুবি বিড়বিড় করে বলল, শুরু হয়েছে মাতালের মাতলামো। মদ না খেয়েই তো মাতলামো করে, আর এখন গলা অব্দি গিলে আসছে। রুবি বাড়ির দরজাটা লাগিয়ে দিল, তারপর আবিরের কাছে গিয়ে বলল, চলুন রুমে চলুন, অনেক রাত হয়েছে, ঘুম পেয়েছে আমার। আপনাকে রুমে দিয়ে এসে ঘুমাবো আমি। আবির হাত বাড়িয়ে দিল রুবির দিকে। তুলো আমায়। রুবি আবিরের হাত ধরে টেনে তোলার চেষ্টা করলো, কিন্তু পারল না, বরং আবির এক টান দিতে ও গিয়ে আবিরের উপর পড়ল। রুবি বিরক্ত হয়ে বলল, আরে কি করছেনটা কি? উফ, ছাড়ুন আমায়। আবির বাচ্চামো গলায় বলল, না, ছাড়বো। একটু একটু ভালোবাসো তুমি আমায়, সবসময় দূরে দূরে থাকো। রুবি কাঁদো কাঁদো গলায় বলল। প্লিজ ছাড়ুন, এভাবে কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। আবির নাছরবান্দার মতো করে বলে উঠল। হয় যাকে কেলেঙ্কারি, তাহলে সবে আমাদের বিয়ে দিয়ে দেবে। রুবি বিড়বিড় করে বলল। যাতে মাতাল তালে ঠিক। এদিকে আরমানের রুমে মায়া অনেক কষ্টে আরমানকে ওর রুমে নিয়ে আসলো। এত ভারী মানুষটার ভর নিজের উপর নিয়ে এত দোষিরি বেয়ে উপরে উঠে আসতে হাঁপিয়ে উঠল। তার উপর আরমানের মুখ থেকে ভেসে আসা মদের উটকো গন্ধে ভিতরটা গুলিয়ে উঠছে মায়ার। বেডের কাছে নিয়ে এসেই আরমানকে ছেড়ে দিল মায়া। আরমান ধপাস করে বেডের উপর পড়ে গেল। ততক্ষণে মায়া ছুট লাগিয়েছে ওয়াশরুমের দিকে। মায়া ওয়াশরুমে গিয়ে বেসিনের কাছে দাঁড়াতে হরহর করে ভেতরের সবকিছু বাইরে বের করে দিল। পেটের ভিতরটা মুচড়ে উঠল, ব্যথায় চোখ মুখ কুচকে নিল। ততক্ষণে আরমান টলতে টলতে উঠে এসেছে মায়ার কাছে। মায়ার পিঠে মাথায় হাত বুলাচ্ছে আর বলছে, এই মায়া, মায়াবতী, তুমি ড্রিঙ্কস করছো নাকি আমার মতো? জানো না আমার এইসব সহ্য হয় না। বাড়ি আসার সময় আমিও বমি করেছি। মায়ের প্রচন্ড রাগ লাগলো আরমানের কথা শুনে। নিজে এসব ছাইপাশ গিলে এখন ওকে জিজ্ঞাসা করছে ও ড্রিঙ্কস করেছে কিনা। ওর জন্য এমন অবস্থা হলো মায়া, সেটা কি এই লোক বুঝে না? হঠাৎই মায়ের শরীরটা প্রচন্ড খারাপ করতে শুরু করলো। নিজের শরীরের ভার নিজেই ধরে রাখতে পারছে না এমন অবস্থা। আরমান বুঝলো কি, হয়তো বুঝলো, আর তার জন্য মায়াকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিজের কোলে তুলে নিল। সাথে সাথে আরমানের পা দুটো টলে উঠলো। মায়া যেন আটকে উঠলো। আরে কি করছেন? আপনি নিজেও পড়বেন, সাথে আমাকেও ফেলবেন? নামান বলছি, নামান। না, মায়ের কোনো কথা আরমানের কানে গেল বলে মনে হলো না। ও কোনো রকমে মায়াকে কোলে নিয়ে টলতে টলতে রুমে আসলো। বেডের কাছে এসে মায়াকে নিয়ে আরমান ধপাস করে নিজের শরীরটা এলিয়ে দিল বিছানায়। আরমান মায়াকে আষ্টে পৃষ্ঠে ধরেছিল, তাই মায়াও আরমানের শরীরের উপরেই পড়ল। নিভু নিভু চোখে আরমান তাকিয়ে আছে মায়ার দিকে। আরমান জড়িয়ে যাওয়া আওয়াজে বলল, তুমি আমার বুকে আসো। এতদিন ধরে খালি বুকটা আসতো, তোমার স্পর্শে পরিপূর্ণ হলো। ভেতরটা অদ্ভুত শান্তিতে ভরে গেছে আমার। শুধু এতটুকু কাছাকাছি থাকো, আমি আর কিচ্ছু চাই না। তুমি থাকলে আমার বুকটা আর শূন্য শূন্য লাগবে না। আরমানের জড়িয়ে যাওয়া আওয়াজে বলা কথা মায়ের হৃদয়ে স্পর্শ করলো। যেন কি হলো কে জানে, শারীরিক দুর্বলতার জন্য আর উঠতে মন চাইলো না ওর, নাকি নিজে থেকে আর উঠতে চাইলো না ও। একটা ঘোরের মধ্যে থেকে মাথা রাখলো আরমানের বুকে। আরমানেরও শক্ত করে জড়িয়ে ধরলো মায়াকে। মাথার চুলের ভাঁজে ঠোঁট ছোঁয়ালো আরমান। এতদিন ধরে ছটফট করতে থাকা দুটো রক্তাক্ত হৃদয়ে শীতল বাড়িধারা নেমে এলো যেন। সকালে সূর্যের মৃদু আলো চোখে এসে পড়তেই ঘুমটা হালকা হয়ে এলো আরমানের। বুকের উপর ভারী কিছু একটা অনুভব হলো। ধীরে ধীরে চোখ মেলে তাকালো আরমান, আর তাকাতে ওর জীবনের সবচাইতে সুন্দর দৃশ্যটা দেখতে পেল। মায়া ওর বুকে গুটিসুটি মেরে একেবারে বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছে। মনে মনে এই দৃশ্য কতবার যে কল্পনা করেছে তার হিসাব নেই। আর এখন সেটা বাস্তবে দেখে ওর ঠোঁটের কোণে ফুটে উঠল একটা প্রাপ্তির হাসি। তারপরই হঠাৎই ওর মুখে চিন্তার ছাপ দেখা গেল। ওর স্পষ্ট মনে আছে কাল ও ড্রাঙ্ক ছিল। ও কি মায়ার রুমে এসে নেশার করে মায়াকে জোর করে? চারিপাশে তাকালো আরমান। না, এটা তো ওরই রুম। তাহলে মায়া কি নিজে থেকে ওর রুমে এসেছিল, নাকি ও জোর করে মায়াকে নিজের রুমে নিয়ে এসেছে? মাথায় অনেকটা জোর দিতে আবছা আবছা মনে পড়লো ওর, না, মায়ার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি ও। মন চাইছে সময়টা এখানেই থেমে যাক। মেয়েটার ঘুম ভাঙলে তো আবার দূরে চলে যাবে ওর থেকে, আবার শূন্য করে দেবে ওর বুকটা। কেন মায়াবতী, কেন এমনটা হলো আমাদের সঙ্গে? এত সহজে ভুলে গেলে তুমি আমায়? তোমার গম্ভীর সাহেবকে ভুলে গেলে এত সহজে? কতটা পর করে ফেলছো আমায়। চাইলেও তোমার কাছে আসতে পারছি না, শুইতেও পারছি না। বারবার জিজ্ঞাসা করো আমি তোমার কে, কী সম্পর্ক আমাদের। সত্যি কি এগুলো জানানো জরুরি? মুখে উচ্চারণ করার কি একমাত্র প্রমাণ? আবার অনুভূতি কোনো দাম নেই তোমার কাছে?
একটু বোঝার চেষ্টা করো না কেন? সেই অনুভূতিগুলো বুকটা পুড়ে যাচ্ছে ভেতর থেকে। একটু 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 কি আপন করে নিতে পারো না আমায়? মায়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে অসহায় গলায় কথাগুলো বলল আরমান। এরপর কি যেন ভেবে মায়াকে খুব সাবধানে নিজের বুক থেকে সরিয়ে পাশে শুইয়ে দিল। তারপর উঠে গেল বিছানা থেকে। আরমান উঠে যেতে পিট করে চোখ মেলে তাকালো মায়া। ঘুমটা ওর অনেক আগেই ভেঙে গেছে। তবে কেন জানি আরমানের হাত ছাড়িয়ে ওর বুক থেকে উঠতে মন চাইল না। ভীষণ শান্তি অনুভব করছিল আরমানের বুকে এইভাবে থাকতে। তারপর হঠাৎই বুঝতে পারে আরমানের ঘুম ভাঙছে। সাথে সাথে প্রচণ্ড লজ্জা ঘিরে ধরে ওকে। লজ্জায় আড়ষ্ট হয়ে চুপটি করে পড়ে থাকে আরমানের বুকে। আর এরপর আরমানের বলা কথাগুলো ও সবই শুনেছে ও, সবটা। আরমানের এমন অসহায় গলায় বলা কথাগুলো শুনে মায়ার ভিতরটা কেমন যেন করে উঠল। এত কেন কষ্ট পাচ্ছে মানুষটাও, ভুলে গেছে সব কিছু, কিন্তু কেন আর কিভাবে? আরমানের সাথে কিসের সম্পর্ক ওর? আরমানের বলার প্রত্যেকটা কথা মায়ার কানে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। দুই হাতে মাথার দুই পাশে চেপে ধরল মায়া। মাথার ভিতরটা প্রচণ্ড যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, যেন চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। একগুচ্ছ প্রশ্ন মায়ার মাথার ভিতরটা কুড়ি কুড়ি খাচ্ছে। এই প্রশ্নগুলোর উত্তর একমাত্র আরমানি দিতে পারবে। হ্যাঁ, আরমানি দিতে পারবে ওর এই প্রশ্নগুলোর উত্তর। মায়া বিছানায় উঠে বসলো, তাকালো ওয়াশরুমের দরজার দিকে। দরজা তো বাইরে থেকে লক করা, তাহলে আরমান কোথায় গেল? আরমান বিছানা থেকে উঠতেই মায়া ভেবেছিল আরমান ওয়াশরুমে যাবে, কিন্তু কই, ওয়াশরুমে তো নেই। মায়া ভাবলো আরমান হয়তো কোনো কারণে নিচে গেছে। তাই মায়া নিজের চোখের পানি মুছে নিজেকে পরিপাটি করে নিয়ে পা বাড়ালো নিচে যাওয়ার উদ্দেশ্যে। মায়া নিচে গিয়ে কাউকে দেখতে পেল না। পুরো ড্রয়িং রুম ফাঁকা। রান্নাঘর থেকে টুংটাং শব্দ আসছে, তাই মায়া রান্নাঘরের দিকে এগিয়ে গেল। দুজন শেফ রান্না করছে, রুবিও আছে। রুবি মায়াকে দেখে তাড়াতাড়ি এগিয়ে এলো ওর দিকে। ম্যাম, এত তাড়াতাড়ি উঠে পড়েছেন আজ? কিছু লাগবে? না, আমার কিছু লাগবে না। তোমার স্যারকে দেখেছো? কোথায় গেলেন উনি? স্যার তো এইমাত্র বেরিয়ে গেলেন বাড়ি থেকে। আমাকে ওনার ব্রেকফাস্টটাও রেডি করতে মানা করে গেল। মায়া চিন্তিত গলায় বলল, কোথায় গেলেন উনি? কাল রাতের পোশাকটাও পাল্টায়নি। অমন এলোমেলো অবস্থায় বেরিয়ে গেলেন উনি। মায়া চিন্তিত হলো আরমানের জন্য। সাথে মায়া নিজের উপরে প্রচন্ড রাগ লাগলো। ও আগে কেন আটকালো না আরমানকে? আচ্ছা, আরমান কি ওর প্রশ্নের উত্তর দেওয়ার ভয়ে আবারও পালিয়েছে? কেন বলতে চাইছে না কিছু ওকে? মানুষটা তো নিজেও কষ্ট পাচ্ছে আর ওকেও কষ্ট দিচ্ছে। ওর মনে বলে আরমানের সাথেও নিবিড় কোনো সম্পর্ক রয়েছে। একটা গভীর টান অনুভব করে ও ওই মানুষটার প্রতি। আর এই বাড়িটা ভীষণ চেনা চেনা লাগে ওর। বাড়ির মানুষগুলোকে প্রচণ্ড আপন লাগে, কিন্তু কি সম্পর্ক ওদের সাথে ওর? কেন ওকে কেউ কিছু বলতে চায় না? উদাস মনে কেটে গেল মায়ার সারাটা দিন। সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এসেছে, তবু আরমানের দেখা নেই। আজও চাতক পাখির মতো অপেক্ষায় প্রহর গুনছে মায়া। আরমান ফিরে আসবে সেই আশায়। ওর হৃদয়ে জমে থাকা প্রশ্নগুলোর উত্তর হয়তো আজ পাওয়া যাবে এই প্রত্যাশায়। আজ মায়া সবার সাথে নিচে গিয়ে ডাইনিংয়ে খেয়েছে। আজ আরমান লাঞ্চেও বাড়ি আসেনি। মায়া বুঝতে পারছে আরমান হয়তো ওর প্রশ্নগুলোর উত্তর দেওয়া থেকে বাঁচতে এভাবেই পালিয়ে বেড়াচ্ছে, কিন্তু কেন? হঠাৎই মায়া কি মনে করে রুম থেকে বেরিয়ে গেল। এরপর সোজা আরমানের রুমে গিয়ে চারিদিকে নজর বুলালো। বেডের পাশে ছোট টেবিলটার উপর একটা ল্যাপটপ রাখা। কি মনে করে ও ধীর পায়ে এগিয়ে গেল ওই দিকে। টেবিলের ড্রয়ার খুললো, ওলট পালট করে কি যেন খুঁজে চলেছে ও, কিন্তু ওর কাজে লাগার মতো কিছুই পেল না। এরপর প্রথম ড্রয়ারটা বন্ধ করে খুললো মাঝের ড্রয়ারটা। মাঝের ড্রয়ার খুলেই দেখতে পেল ওখানে একটা হালকা গোলাপি রঙের একটা খাম রাখা। আর কিছুই নেই ওখানে ওই খাম ব্যতীত। কি মনে করে ওটাকেই হাতে তুলে নিল মায়া। খামটার এক কোণে একটা কালো রঙের গোলাপ লাগানো। অদ্ভুত রকমের সৌন্দর্য খেলা করছে যেন ওই খামটার মধ্যে। একটা অদৃশ্য টান অনুভব করলো মায়া ওটার প্রতি। আর ওই অদৃশ্য টানেই একটা ঘোরের মধ্যে থেকে খামটা খুব যত্ন সহকারে খুলল। ভিতর থেকে বেরিয়ে এলো একটা কালো রঙের ভাঁজ করা কাগজ। কাগজটা কোনো সাধারণ কাগজের মতো দেখতে নয়, অনেকটা আলাদা। কাগজটা বের করতেই একটা খুব সুন্দর ও ঘ্রাণ মায়ার নাকে এসে বাড়ি খেলো। বুক ভরে নিঃশ্বাস নিল। ওই কাগজটা থেকেই ভেসে আসছে ওই সুন্দর ঘ্রাণটা। আচ্ছা, কোনো কাগজেও কি এত সুন্দর ঘ্রাণ থাকে, নাকি এটাতে কোনো পারফিউম লাগানো হয়েছে? বুঝতে পারলো না মায়া। তাই কাগজটা নিয়ে নাকের কাছে নিয়ে এসে শ্বাস টানলো। বুঝলো এটাতে আলগা কোনো পারফিউম ব্যবহার করা হয়নি, বরং এই কাগজটার ঘ্রাণটাই এমন। একটা ঘোরের মধ্যে থেকে ধীরে ধীরে কাগজটার ভাঁজ খুললো মায়া। আর খুলতেই আরো কিছুটা মুগ্ধতা গ্রাস করলো ওকে। কালো কাগজটার উপর সোনালি রঙে চিকচিক করা কালি দিয়ে কিছু লেখা আছে। কেমন যেন অদ্ভুত লাগলো মায়ার কাছে। কালো রঙের কাগজের উপর লেখা বেশ কিছু লাইন। দেখে বোঝা যাচ্ছে এটা একটা চিঠি, কিন্তু এমন কালো রঙের কাগজে লেখা কোনো চিঠি প্রথমবার দেখলো মায়া। প্রথমেই ওর যেটা চোখে পড়লো, প্রিয় মায়াবতী, বিড়বিড় করে উচ্চারণ করলো। লেখাটা পড়তে ওর বুকটা কেঁপে উঠলো কি? এই প্রশ্নের উত্তর হয়তো হ্যাঁ। পুরো লেখাটা পড়ার আগ্রহ ধরে রাখতে পারলো না, তাই পড়তে শুরু করলো মায়া। প্রিয় মায়াবতী, তুমি হয়তো এখনো জানো না আমি কে। হয়তো তোমার চোখে আমি শুধুই এক অপরিচিত ছায়া।
যার পাশে দাঁড়ালে তোমার বুক ধুকপুক করে ওঠে, হয়তো ভয়ে, হয়তো অকারণে আতঙ্কে। কিন্তু আমি তো তোমারই গল্পের ছায়া, তোমার রাত জাগা নিঃশ্বাসের অপেক্ষা, অচেনা আলোয় জেগে থাকে এক অভিমানী স্বপ্ন। যার শুরু ছিলে তুমি, শেষটাও কেবল তোমারই আশ্রয়। তোমার দোলন চাপার মতো হাসি আর শিউলির মতো বিষাদ মুখ, সবটাই আমি দেখেছি, ভালোবেসেছি। তোমাকে দেখার মধ্যে যে শান্তি পাই, সেটা কখনোই তোমাকে বোঝাতে পারবো না। হাজারটা অশান্তির মাঝেও তুমি আমার একমাত্র মানসিক শান্তির কারণ। সেই পিচ্ছি মায়াবতী, যাকে খুঁজতে গিয়ে জীবনের অর্ধেকটা পার হয়ে গেল, অথচ সে আমার সামনেই ছিল, আমার হালাল সঙ্গিনী হয়ে। কিন্তু আমার খুব কাছাকাছি থাকা সত্ত্বেও চিনতে পারিনি আমার হৃদয়ে আমার পিচ্ছি মায়াবতীকে। যখন বুঝলাম তুমি সেই হারানো মায়াবতী, স্মৃতির পাতায় গেঁথে থাকা একটা পবিত্র ছায়া, তখন মনে হয়েছিল হয়তো এবার তোমায় ফিরিয়ে নিতে পারবো নিজের কাছে। তখন তুমি আমার থেকে দূরে সরে গেলে, অনেক দূরে, এতটাই দূরে যে চোখের সামনে দেখেও শুইতে পারছি না। এই এক অভিশপ্ত প্রাপ্তি। এখন তোমার মনে আমি নেই, তবুও আমার মনে প্রতিটি ঘুমে শুধু তুমিই আসো, এক অনন্ত অপেক্ষা হয়ে। তুমি আমাকে ভুলে গেছো, কোনো অভিযোগ নেই, তবুও মনটা তো আমার পাথর নয়, তাই প্রতিদিন ভাঙে, আবার গুছিয়ে তোলে। আশার ধুলো জমে থাকে সেই স্মৃতিগুলো। তাই ভেবে নিয়েছি পুরনো সব ব্যথা বলে, বোঝাবুঝির অপূর্ণতা সব পেছনে ফেলে এবার শুরু করব এক নতুন অধ্যায়, যেখানে কষ্ট নয়, শুধুই ভালোবাসার ছাপ থাকবে। এইবারে শুরুটা হবে নতুনভাবে, যেখানে থাকবে না কোনো নিষ্ঠুরতা, থাকবে না কোনো তাচ্ছিল্যতা। আমার ভালোবাসা আর ক্ষত নয়, মলম হবে। আমার ভালোবাসা এখন আর কাটা নয়, বরং নরম ছোঁয়া। এবারের ভালোবাসার শাসন নয়, শুধু নীরব সঙ্গী হওয়া। আগের ভালোবাসা ছিল দাবির, এবার শুধু দিবার। যে হাত একদিন ছুঁয়ে ব্যথা দিয়েছিল, সেই হাত এবার আশ্রয় হবে। ভরসার, নির্ভরতার, নিঃশব্দ স্নেহের অঙ্গীকার। যে চোখ অবহেলা করেছিল, তোমার কান্না সেই চোখ আবার তোমার প্রতি অভিমান পড়ে ফেলবে। তোমার ঠোঁট না কাঁপলেও আমার নিষ্ঠুর ভালোবাসা এবার হবে আমার যত্নময় ভালোবাসা। এটি তোমার অপির গম্ভীর সাহেব। মায়া নিজের মুখের ভাষা হারিয়ে ফেলল চিঠিতে থাকা লাইনগুলো পড়ে। প্রতিটা লাইনে যেন ফুটে উঠেছে মনের গহীনে থাকা গভীর আবেগ, নিঃশর্ত ভালোবাসার কিছুটা আক্ষেপ, কিছুটা দীর্ঘশ্বাস, আর কোনো কিছু পেয়েও হারিয়ে ফেলার হাহাকার। আচ্ছা, এই চিঠিটা কি সত্যি ওকে উদ্দেশ্য করে লেখা? প্রশ্নটা হঠাৎই ভেসে উঠল মায়ার মনে। শেষ লাইনের ইতি তোমার অপ্রিয় গম্ভীর সাহেব, এই সম্বোধনটা যেন অচেনা কিছু নয়। এটা তো ওই ডাকে গম্ভীর সাহেব, এই ডাকটাই তো ওর মনে এসেছিল প্রথম দিন থেকে। কারণ আরমানকেও যখনই নিজের সামনে দেখেছে, তখনই দেখেছে গম্ভীর নির্লিপ্ত এক মুখ, যেন কথার চেয়ে নীরবতাই তার প্রধান ভাষা। তাই নিজের অজান্তে এই ডাকটাই মনের কোণে গেঁথে গিয়েছিল। তবু প্রশ্নটা থেকেই যায়, চিঠিটা কি সত্যি ওর জন্যই লেখা? চিঠির কিছু লাইন স্পর্শকাতর, ওর হৃদয় ছুঁয়ে গেছে, কিন্তু কিছু শব্দ, কিছু বাক্য একেবারেই দুর্বোধ্য। হালাল সঙ্গিনী না চিনতে পারা, অভিশপ্ত প্রাপ্তি, এই শব্দগুলোর মানে কি? ওর সঙ্গে এই লোকটার সম্পর্কটাই কি? কেন এত কষ্টে ভেঙে পড়ছে আরমান? এত যন্ত্রণা, এত না বলা কথা, সব কিসের ইঙ্গিত দিচ্ছে? মায়া তো উত্তর খুঁজতে এসেছিল এই ঘরে, কিন্তু উত্তর তো দূরে থাক, বরং নতুন করে কিছু প্রশ্ন তার ভেতরে জমা হতে লাগলো। মাথার ভেতরে যেন গোলক ধাঁধা, যেটা খুলে যাওয়ার বদলে আরো জট পাকিয়ে যাচ্ছে। দুই হাত দিয়ে মাথা চেপে ধরল মায়া। অসহায়ত্ব চারিদিক থেকে তাকে গ্রাস করে নিচ্ছে, সবকিছু আবছা, দিশেহীন। নিজেকে কেমন যেন পাগল পাগল লাগছে ওর। এরপর কি যেন ভেবে ধীরে চিঠিটা পাশে রেখে মায়া চোখ মেলে তাকালো টেবিলের উপরের দিকে। আরমানের ল্যাপটপটা পড়ে আছে সেখানে। মায়ার মনে হলো নীরব, তবু যেন তার মাঝে লুকিয়ে আছে বহু অজানা প্রশ্নের উত্তর। নির্বাক পায়ে এগিয়ে গিয়ে ল্যাপটপটা হাতে তুলে আনলো মায়া। বিছানায় বসে কিছুটা দ্বিধা আর কৌতূহলে চাপা নিঃশ্বাস ফেলে আলতো হাতে ওপেন করলো। এরপর চাপ দিল পাওয়ার বাটনে। ল্যাপটপ স্ক্রিনে ফুটে উঠলো পাসওয়ার্ড চাওয়ার বার্তা। প্রথমে টাইপ করলো আরমান, না ভুল। পুনরায় চেষ্টা, আরমান শাহরিয়া, তাতেও কিছু হলো না। একবার, দুবার, তিনবার একে একে চেষ্টা করেও কিছুতেই খুলছে না। শেষবারের মতো একটা সুযোগ বাকি। আর একবার যদি ভুল হয়, ল্যাপটপটি পুরোটাই লক হয়ে যাবে। মায়া হতাশায় মাথা চেপে ধরল। কি হতে পারে পাসওয়ার্ড? আরমান এমন কি শব্দ লিখেছে যা সবার থেকে লুকিয়ে রাখে? হঠাৎই মাথা তুলল, চোখের এক ঝলক কিছু ভেসে উঠল। পাসওয়ার্ড যদি এমন কিছু হয় যা কেবল ওর হৃদয়ের খুব গহীনে থাকে?
ধীরে ধীরে কাঁপা কাঁপা হাতে টাইপ করলো মায়াবতী। এক মুহূর্ত স্তব্ধতা, তারপরে ল্যাপটপটি লগ ইন হয়ে গেল। হোম স্ক্রিনে পৌঁছে গেল মায়া। হ্যাঁ, খুলেছে, কিন্তু হঠাৎই ল্যাপটপের স্ক্রিনে ওয়ালপেপারে থাকা ছবিটা দেখে থমকে গেল মায়ার হৃদয়। পুরো শরীর দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেল। স্ক্রিন জুড়ে ভেসে উঠেছে একটা ছবি। বিয়ের সাজে সজ্জিত এক দম্পতি পাশাপাশি বসে আছে। মেয়েটার পরনে লাল রঙের বেনারসি, তাতে গোল্ডেনের কাজ করা, গায়ে স্বর্ণের অলংকার, মাথায় সুন্দর কাজের গোল্ডেন ওড়না, মুখে হালকা মেকআপের ছোঁয়া, চোখে লাজুক দৃষ্টি, মুখে মিষ্টি হাসি। আর ঠিক তার পাশেই বসে থাকা লোকটি আরমান। শেরওয়ানিতে গম্ভীর মুখ, ঠোঁটে অস্পষ্ট একটা বিরক্তির রেখা। চমকে উঠল মায়া, চোখে ফুটে উঠল একরাশ বিস্ময়, ভ্রু কুঁচকে উঠল। এই মেয়েটা, এটা আমি, আমার বিয়ে, আরমান। জানা অজানা এক ঝড় বইতে লাগলো তার বুকের ভিতর। চোখ আটকে গেল ছবির লাল বেনারসি পরা সেই মেয়েটির মুখে। নিজেকেই যেন অপরিচিত মনে হতে লাগলো। মায়ার গলা শুকিয়ে কাঠ, ঠোঁট কাঁপছে। সে কাঁপা কাঁপা ঠোঁট দিয়ে উচ্চারণ করলো একটাই বাক্য, আমার কাছে কি লুকাচ্ছ সবাই? কিছুতেই থামাতে পারছে না নিজের ভিতরে সেই তোলপাড়। কি হচ্ছে ওর সঙ্গে, কেনই বা এমন লাগছে? আর কি করলে পুরোটা সত্যিই জানতে পারবে ও, যা বারবার ঘুরপাক খাচ্ছে ওর মাথায়। ল্যাপটপটা সেভাবেই খোলা রেখে ধীরে ধীরে উঠে দাঁড়ালো মায়া। পা টেনে এগিয়ে গেল আরমানের রুমের ওয়ার্ড্রপের দিকে। দরজাটা ছিল না লক করা, তাই সহজেই খুলে গেল। ভেতরে সাজানো ছিল আরমানের জামা কাপড়, পরিপাটি সুবিন্যস্ত। অথচ মায়ের চোখে তখন কেবল একটাই খোঁজ, কোনো উত্তর যা ওর ভেতরের ঝড়কে থামাতে পারবে। অস্থির হাতে এলোমেলো করে ফেললো একের পর এক পোশাক। কি খুঁজছে তা জানে না নিজেও। নিঃশব্দে গুমড়ে উঠে ওর বুকে জমে থাকা দ্বন্দ্ব। অবশেষে হঠাৎ চোখে পড়লো ওয়ার্ড্রোবের এক পাশে থাকা একটা লকার। সেই মুহূর্তে ওর মনে পড়লো বেডের পাশে থাকা ড্রয়ারটা একটা চাবি দেখেছিল। মুহূর্তে দেরি না করে ছুটে গিয়ে সেটা নিয়ে এলো। চাবি ঘোরাতে লক খুলে গেল। ভিতরে রাখা কয়েকটা ফাইল চোখে পড়লো। কাপা হাতে সেগুলো একে একে বের করে আনলো মায়া। প্রথমেই চোখে পড়লো কিছু মেডিকেল রিপোর্ট। পড়তে পড়তেও চোখ স্থির হয়ে গেল। পেশেন্টের জায়গায় লেখা ওর নিজের নাম। কিছু মুহূর্ত স্তব্ধ হয়ে রইল, তারপর ফাইলের পাতাগুলো উল্টাতে থাকলো। বুঝে নিতে খুলে ফেলতেই চোখ ছানা পড়া হয়ে গেল মায়ার। ধপ করে বসে পড়লো। ওর হাত থেকে ফাইলটা পড়ে যায়নি ঠিকই, কিন্তু ওর বুকের ভিতর ভেঙে গিয়েছে বহুদিনের স্তব্ধ একটা প্রাচীর। সাদা কাগজের উপর কালো কালি দিয়ে লেখা দুটো নাম, আরমান শাহরিয়ার ও মায়া তালুকদার। একটা কাবিননামায় এক হয়ে জ্বলজ্বল করছে দুটো নাম। দরজার কাছে দাঁড়িয়ে আছে কয়েকজন মানুষ, চোখে মুখে অসহায় ও বিস্ময়ের ছাপ। কেউ জানে না ঠিক কী ঘটতে চলেছে এখন। মায়া কি সব কিছু মেনে নেবে, নাকি ভিন্ন অর্থ খুঁজে নেবে পরিস্থিতির? যদি মায়া ভুল বুঝে ফেলে, তবে আরমানের অবস্থাটা কেমন হবে? সত্যি কি সে সামলে উঠতে পারবে সেই ভুল বোঝাবুঝির ভার? মায়া মাথায় কারো স্নেহ ভরা ছোঁয়া পেয়ে ধীরে ধীরে চোখ মেলে তাকালো। পাশে বসেছিলেন সাবিনা বেগম। নরম হাতে মায়ার চুলে হাত বুলিয়ে দিচ্ছিলেন, নিঃশব্দ ও সান্ত্বনার মতো। চারিপাশে চোখ বুলিয়ে দেখলো সে শুয়ে আছে আরমানের বিছানায়। পাশে সামিরা রুবি চিন্তিত মুখে তাকিয়ে আছে ওর দিকে। তখন অতিরিক্ত মানসিক চাপ আর ধাক্কা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে পড়েছিল মায়া। এখনও মাথাটা যেন ভারী, আবছা, ক্লান্ত। হঠাৎ সবটা মনে পড়ে গেল। আরমানের চিঠি, ল্যাপটপে সেভ করে রাখা তাদের বিয়ের ছবি, মেডিকেল রিপোর্ট, আর সব শেষে সেই কাবিননামা। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল নিঃশব্দে। পাশেই সাবিনা বেগম বসা। মায়া ওনাকে উদ্দেশ্য করে কাঁপা কাঁপা গলায় বলার চেষ্টা করলো, আমি আমি ওনার অর্ধাঙ্গিনী। মায়াকে শেষ করতে না দিয়ে বলে উঠলেন উনি। তারপর আবারও বললেন, আমার আরমানের বউ তুমি, এই শাহরিয়ার পরিবারের বড় বউ, আমার আরমানের কলিজা তুমি, যাকে ছাড়া আমার আরমান একেবারে অচল। কথাটা বলেই উনি শাড়ির আঁচলের কোণা দিয়ে চোখ মুছলেন। মায়ার চোখ থেকেও তখন অশ্রুর বন্যা বইছে। মায়া কান্না ভেজা কণ্ঠে জিজ্ঞাসা করলো, এতদিন কেন আমার থেকে লুকানো হয়েছে সবকিছু? আমার এই অবস্থার জন্য উনি কি আমার ছেড়ে দিতে চেয়েছিলেন? তোমার সেটা মনে হয়? দেখনি এতদিন আমার ছেলেটা কতটা কষ্ট পেয়েছে, এখনো তো পাচ্ছে। তোমার থেকে সবকিছু লুকানো হয়েছিল মানে এটা নয় যে তোমাকে আরমান ছেড়ে দিতে চেয়েছিল। আমরা সবাই পরিস্থিতির কাছে অসহায় ছিলাম, জানাতে চেয়েও জানাতে পারিনি কিছু, কারণ ডক্টর বারণ করেছিলেন। তোমার ব্রেন এর কন্ডিশন ভালো ছিল না, বেশি চাপ সহ্য করতে পারবে না তুমি, তাই ডক্টরের নিষেধ ছিল। মায়া নিশ্চুপ। কি বলবে ও বুঝতে পারছে না, মুখের ভাষা হারিয়ে ফেলেছে ও। মাঝে মাঝে সামিরা রুবি ওকে ভাবিমণি ডাকতো, কিন্তু পরে ওরা কথা ঘুরিয়ে দিত। মায়া ভাবতো হয়তো ভুল শুনছে। তখন তো নিজের ব্রেনকে নিজেই বুঝতে পারতো না ও, কিন্তু এখন সেই প্রথম থেকে ভেবে পুরো ঘটনা বুঝতে পারলো। মিসেস সামিনা বেগম রুবিকে দিয়ে খাবার আনিয়ে মায়াকে যত্ন সহকারে খাইয়ে দিলেন। এরপর ওর ওষুধগুলো খাইয়ে দিলেন। মায়া নিজের জীবনের হিসাব নিকাশ করতে করতে কিছুক্ষণের মধ্যেই ঘুমের অতলে গভীরে ডুব দিল।
ওষুধের প্রভাবে। মায়ার ঘুম ভাঙল গাড়ির হর্নের আওয়াজে। ধরফর করে বিছানায় উঠে বসলো। আরমানের রুমে এতক্ষণ ঘুমিয়েছিল। ঘুমের মধ্যেও হয়তো অপেক্ষা করছিল আরমানের ফিরে আসার। তাই গাড়ির হর্নের আওয়াজ শুনে ঘুমটা ভেঙে গেছে ওর। কোনো মতে গায়ে ওড়নাটা জড়িয়ে ছুটলা গেল নিচে যাওয়ার উদ্দেশ্যে। তারপর বাড়ির সদর দরজা খুলে একেবারে বাইরে চলে গেল। সামিরা রুবি মায়াকে এভাবে ছুটে আসতে দেখে ওরাও পিছু পিছু ছুটে এলো। কি হলো, এভাবে ছুটে এলে কেন? ভাবি না মানে আপু? এখনো কনফিউজড, কি ডাকবে বুঝতে পারছো না? এদিকে আবির গাড়ি গ্যারেজে রেখে গাড়ির চাবি আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে এগিয়ে আসছে। বাবা, 3 মূর্তি আমাকে ওয়েলকাম করার জন্য বাইরে দাঁড়িয়ে আছে। কি সৌভাগ্য আমার। রুবি মুখ বেঁকিয়ে বলল, বয়ে গেছে আপনাকে ওয়েলকাম জানানোর জন্য এখানে অপেক্ষা করতে। মায়া ম্যাম বাইরে এলো তাই আমরাও এলাম। মায়া বিরক্ত গলায় বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।